নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব এমার্জেন্স অফ ইউরোপিয়ান পাওয়ার্স ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে ইউরোপীয় বণিকদের কার্যকলাপ। অর্থাৎ ভারতে ইউরোপীয় বণিকরা আসলো এবং ইউরোপীয় বণিকরা আসার পরে তাদের ক্ষমতা কিভাবে বৃদ্ধি পেতে শুরু করলো, তারা আসার ফলে ভারতের সমাজে, ভারতের সংস্কৃতিতে, ভারতের অর্থনীতিতে তার কি প্রভাব পড়ল, সেগুলো সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। কোন কোন দেশের নাবিকরা ভারতে এসেছে সেটা আমরা জানতে পারি এর মাধ্যমে। সেটা হলো, প্রথমে আসে পর্তুগিজরা, তারপরে আসে ডাচ অর্থাৎ ওলন্দাজরা, তারপরে আসে ইংলিশ অর্থাৎ ইংরেজরা, তারপরে আসে ড্যানিশ অর্থাৎ ডেনমার্করা, সবশেষে আসে ফ্রেঞ্চ বা ফরাসিরা। এবার প্রত্যেকটা দেশ তাদের নাবিকরা ভারতে এসেছিল সেই সম্বন্ধে আমরা জানব। তো প্রথমে আসি অ্যারাইভাল অফ পর্তুগিজ, অর্থাৎ পর্তুগিজদের আগমনকাল সম্বন্ধে আমরা আলোচনা করব। সেটা হলো, দ্য পর্তুগিজ কেম টু ইন্ডিয়া ফর ভেরিয়াস রিলিজিয়াস অর ইকোনমিক্যাল রিজনস। অর্থাৎ পর্তুগিজ যারা ভারতে এসেছিল তারা বিভিন্ন কারণে ভারতে এসেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হচ্ছে, একটা হলো রিলিজিয়াস অর্থাৎ ধর্মীয় কারণ, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল অর্থাৎ অর্থনৈতিক কারণ। তো ধর্মীয় কারণ এবং অর্থনৈতিক কারণ এই দুটোর হচ্ছে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে, দে ওয়ার দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস টোব্যাকো অ্যান্ড ক্যাজু নাটস ইন ইন্ডিয়া। অর্থাৎ পর্তুগিজরা এরাই হচ্ছে প্রথম যারা কিনা ভারতে টোব্যাকো অর্থাৎ তামাক এবং ক্যাজু নাটস অর্থাৎ কাজু বাদাম এর উদ্ভাবন করে। অর্থাৎ তামাক চাষ এবং কাজু বাদাম চাষ প্রথমে পর্তুগিজরাই শুরু করে ভারতবর্ষে। এরপরে আসছি পর্তুগিজদের একটা নাবিক যার নাম হলো ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা হচ্ছে পর্তুগিজের একজন নাবিক। তিনি কি করেন? তিনি 1498 সালে ভারতে আসেন। আমরা সবাই জানি কম বেশি যে ভাস্কো দা গামা 1498 সালে কালিকট বন্দরে আসেন। তো হি ওয়াজ অলসো দ্য ফার্স্ট টু ডিসকভার দ্য সি রুট টু ইন্ডিয়া। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, ভাস্কো দা গামাই হচ্ছে প্রথম নাবিক যিনি কিনা সমুদ্রে অর্থাৎ জলপথের মাধ্যমে কিভাবে ভারতে আসা যাবে সেই পথের সন্ধান দিয়েছিলেন ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা কেম টু কালিকট ডিউরিং দ্য রুল অব কিং জামোরিন। অর্থাৎ ভাস্কো দা গামা যখন ভারতবর্ষে আসে অর্থাৎ কালিকট বন্দরে, তখন রাজা ছিল হচ্ছে জামোরিন। জামোরিন কি? হিন্দু রুলার অফ কালিকট। অর্থাৎ জামোরিন ছিল কালিকটের একজন হিন্দু রাজা। এরপরে আমরা যার সম্বন্ধে পড়ব সে হলে ফ্রান্সিসকো দ্য আলমিডা 1505। অর্থাৎ ফ্রান্সিসকো দ্য আলমিডা ইনি ভারতে এসেছিলেন 1505 সালে। হি ওয়াজ দ্য ফার্স্ট পর্তুগিজ ভাইসরয় অফ ইন্ডিয়া। তাহলে আলমিডা ছিলেন ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয়। হি ইন্ট্রোডিউসড ব্লু ওয়াটার পলিসি হুইচ ওয়াজ আ ট্রেড লাইসেন্সিং সিস্টেম। তাহলে আলমিডা কি করেছিলেন? হি ইন্ট্রোডিউসড ব্লু ওয়াটার পলিসি। তাহলে তিনি একটি নতুন পলিসি বা একটি নীতির সূচনা করলেন যার নাম হলো ব্লু ওয়াটার পলিসি অর্থাৎ নীল জল নীতি। হুইচ ওয়াজ আ ট্রেড লাইসেন্সিং সিস্টেম, যেটা ছিল একটা ট্রেড লাইসেন্সিং সিস্টেম অর্থাৎ বাণিজ্য করার জন্য একটা লাইসেন্সিং ব্যবস্থা। অর্থাৎ এখনকার দিনে আমরা যারা ব্যবসা করি অর্থাৎ যারা ব্যবসা করে তাদেরকে ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয়।
তো সেই সময় আলমিডাও একটা সিস্টেম তৈরি করলেন, একটা নীতি চালু করলেন যেটাকে বলে ট্রেড লাইসেন্সিং সিস্টেম। অর্থাৎ কি, দ্যাট অ্যালাউড দ্য পর্তুগিজ টু কন্ট্রোল দ্য ট্রেড ইন ইন্ডিয়ান ওশান। অর্থাৎ এই ট্রেড লাইসেন্সিং এর ফলে কী হবে, এর ফলে পর্তুগিজ যারা নাবিক থাকবে তারা ভারত মহাসাগরে বাণিজ্য করার ক্ষমতা পাবে। এটাই ছিল ব্লু ওয়াটার পলিসি। অনেকে বলে যে ব্লু ওয়াটার পলিসি এটা নাকি আলবুকার্ক তৈরি করেছিল, এটা নিয়ে মতপার্থক্য আছে। এরপরে আসছে আলফানসো দ্য আলবুকার্ক 1509। অর্থাৎ আলবুকার্ক 1509 সালে ভারতে আসেন। হি ওয়াজ দ্য সেকেন্ড পর্তুগিজ গভর্নর অফ ইন্ডিয়া। তাহলে আলবুকার্ক ছিল ভারতের দ্বিতীয় পর্তুগিজ গভর্নর। প্রথমে ছিল আলমিডা। হি ওয়াজ দ্য ট্রু ফাউন্ডার অফ পর্তুগিজ পাওয়ার। তাহলে আমরা এটা বলতে পারি যে পর্তুগিজদের যে মূল ক্ষমতা বা শক্তিকে যে যথার্থভাবে বৃদ্ধি করেছিল সে হচ্ছে আলবুকার্ক। কৃষ্ণদেব রয় গেভ হিম পারমিশন টু বিল্ড আ ফোর্ট অ্যাট ভাটখাল। অর্থাৎ সঙ্গম বংশের রাজা বা বিজয়নগরের রাজা যার নাম হচ্ছে কৃষ্ণদেব রায়, তিনি কি করেছিলেন, তিনি আলবুকার্ককে পারমিশন দিয়েছিলেন বা অনুমতি দিয়েছিলেন কি করার জন্যে, ভাটখালে দুর্গ তৈরি করার জন্য কৃষ্ণদেব রায় আলবুকার্ককে অনুমতি দিয়েছিল। এরপরে আসবো অ্যারাইভাল অফ ডাচ, অর্থাৎ ওলন্দাজদের আগমনকাল সম্বন্ধে। ডাচ রেফার্স টু পিপল ফ্রম নেদারল্যান্ডস। অর্থাৎ এই ডাচ বা ওলন্দাজ যারা ছিল তাদেরকে বলা হতো পিপল ফ্রম নেদারল্যান্ডস। অর্থাৎ এরা নেদারল্যান্ড থেকে আগত মানুষ বা ব্যক্তি। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফর্মড ইন 1602। অর্থাৎ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় 1602 সালে আন্ডার দ্য নেম অফ ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ নেদারল্যান্ডস। তাহলে যার নাম হয় কি, ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ নেদারল্যান্ডস। এই নামে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়। দে সেট আপ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি অ্যাট মাসুলিপট্টনম। অর্থাৎ ডাচ যারা ছিল তারা এদের প্রথম ফ্যাক্টরি তৈরি করে মাসুলিপট্টনমে। ইন বেঙ্গল ডাচ ফার্স্ট এস্টাবলিশড আ ফ্যাক্টরি অ্যাট পিপলাই। অর্থাৎ বাংলাতে ডাচেরা বা ওলন্দাজরা তাদের প্রথম ফ্যাক্টরি তৈরি করেছিল পিপলাইতে। দ্য ডাচ কনস্ট্রাক্টেড ফোর্ট গাস্তাভস অ্যাট সিনচুরা। অর্থাৎ ওলন্দাজরা তাদের দুর্গ তৈরি করে যার নাম হচ্ছে গাস্তাভস। সেটা কোথায়, সেটা হচ্ছে সিনচুরা বা চুচুড়াতে। সাবসিকুয়েন্টলি দে এস্টাবলিশড ফ্যাক্টরিজ অ্যাট কাশিম বাজার অ্যান্ড পাটনা। অর্থাৎ পরবর্তীকালে ওলন্দাজরা তাদের ফ্যাক্টরি তৈরি করে কোথায়, কাশিম বাজার এবং পাটনাতে। অ্যারাইভাল অফ ইংলিশ ব্র্যাকেটে ব্রিটিশ, অর্থাৎ ইংরেজদের আগমন সম্বন্ধে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেম ইনটু এক্সিস্টেন্স ইন 1599। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় 1599 সালে। ইন 16 ইস্ট ইন্ডিয়া কোম্পানি রিসিভড রয়্যাল চার্টার ফ্রম কুইন এলিজাবেথ I টু ট্রেড ইন ইন্ডিয়া। অর্থাৎ 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী পায়, রিসিভড আ রয়্যাল চার্টার, একটা রাজকীয় সনদ পায়। কার থেকে, ফ্রম কুইন এলিজাবেথ I, অর্থাৎ
রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে। টু ট্রেড ইন ইন্ডিয়া, ভারতে বাণিজ্য করার জন্য। ইন 1608 উইলিয়াম হকিংস কেম ইন দ্য কোর্ট অফ জাহাঙ্গীর, অর্থাৎ 1608 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন উইলিয়াম হকিংস জাহাঙ্গীরের রাজসভায় আসে। দে সেট আপ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি অ্যাট মাসুলিপট্টনম টেম্পোরারি ইন 1611, অর্থাৎ ইংরেজরা 1611 সালে মাসুলিপট্টনমে তাদের প্রথম ফ্যাক্টরি তৈরি করে, কিন্তু সেটি ছিল অস্থায়ী। ইন 1630 দে সেট আপ পার্মানেন্ট ফ্যাক্টরি অ্যাট সুরাট, অর্থাৎ 1613 সালে ইংরেজরা সুরাটে তাদের স্থায়ী ফ্যাক্টরি তৈরি করে। স্যার থমাস রো ভিজিটেড জাহাঙ্গীরস কোর্ট টু রিসিভ ট্রেডিং রাইটস, অর্থাৎ স্যার থমাস রো জাহাঙ্গীরের রাজসভায় আসে বা জাহাঙ্গীরের দরবারে আসে কিসের জন্য? টু রিসিভ ট্রেডিং রাইটস, অর্থাৎ বাণিজ্যের যে অধিকার, সে বাণিজ্যের অধিকার আদায়ের জন্য জাহাঙ্গীরের রাজসভায় আসে, কিন্তু তিনি ব্যর্থ হন। এরপরে আমরা আসব কর্ণাটিক ওয়ার সম্বন্ধে। অর্থাৎ কি, আমরা সবাই চাই যে আমরা যেন বেশি পরিমাণে পয়সা অর্জন করতে পারি। অর্থাৎ আমরা যদি কোনো ব্যবসা শুরু করি, তাহলে সেই ব্যবসা থেকে কিভাবে আমাদের বেশি পরিমাণে মুনাফা আসবে, অর্থাৎ আমরা বেশি পরিমাণে কিভাবে অর্থ উপার্জন করতে পারবো, আমরা সবসময় সেটা চিন্তা করি। তো যখন এই ফরাসি, ইংরেজ, ওলন্দাজ বিভিন্ন বণিকেরা ভারতে আসলো, তখন তারা দেখলো যে ভারতে তো একটা বিরাট বাজার, অর্থাৎ ব্যবসা করার একটা বিশাল বড় মার্কেট আছে ভারতবর্ষে, যেটা এখনও কেউ খুঁজে পায়নি। তো ভারতবর্ষে যদি আমরা বাণিজ্য করতে পারি, তাহলে কি হবে? তাহলে আমরা প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে পারবো এবং আমরা সেটাকে আমাদের দেশে নিয়ে যেতে পারবো। তো সেই কারণে কি হলো, যে সমস্ত বণিকরা ভারতে এসেছিল ব্যবসা বাণিজ্য করার জন্যে, তাদের মধ্যে কি হলো, তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এবং আমরা সবাই জানি যে যারা শক্তিশালী তারা সবসময় চেষ্টা করে যে আমরা কিভাবে অন্যকে দমিয়ে রেখে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবো। তো সেই কারণে কর্ণাটিক ওয়ার একটা এই যুদ্ধটা শুরু হয়ে গেল। এটা কাদের মধ্যে শুরু হলো? কর্ণাটিক ওয়ার শুরু হলো ইংরেজ এবং ফরাসিদের মধ্যে, অর্থাৎ ব্রিটিশ অ্যান্ড ফ্রান্স। এবার আমরা কর্ণাটিক ওয়ার সম্বন্ধে দেখে নিই। দ্য সিরিজ অফ কর্ণাটিক ওয়ার স্টার্টেড বিটুইন ব্রিটিশ অ্যান্ড ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ যে কর্ণাটিক ওয়ার হয়েছিল এটা সিরিজে হয়েছিল, অর্থাৎ এটা একটা হয়নি, এটা বিভিন্ন পার্টে হয়েছিল। সেটা কি হয়েছিল? সেটা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ব্রিটিশ এবং ফ্রান্সের মধ্যে কর্ণাটিক ওয়ারের যে সিরিজ সেটা শুরু হয়েছিল। A total of 3 Carnatic wars were fought between 1744 to 1763, অর্থাৎ এই 1744 থেকে 1763 এই সালের মধ্যে 3টে কর্ণাটিক ওয়ার হয় ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে। ফার্স্ট কর্ণাটিক ওয়ার। এবার প্রথম কর্ণাটিক ওয়ার সম্বন্ধে আমরা জানব। ইট এন্ডেড উইথ ট্রিটি অফ আইলা-শাপেল, অর্থাৎ প্রথম কর্ণাটিক ওয়ার তো হলো, কিন্তু এটা শেষ হলো কিসের মাধ্যমে? শেষ হলো একটা সন্ধির মাধ্যমে, যে সন্ধির নামটা হচ্ছে ট্রিটি অফ আইলা-শাপেল। পরীক্ষায় অনেকবার আসে যে প্রথম কর্ণাটিক ওয়ার কোন সন্ধির মাধ্যমে শেষ হয়েছিল। এরপরে আসবো আমরা সেকেন্ড কর্ণাটিক ওয়ার। এখানে কি বলছে? ইট স্টার্টেড উইথ ব্যাটেল অফ আম্বুর অ্যান্ড এন্ডেড উইথ ট্রিটি অফ পন্ডিচেরি, অর্থাৎ কি, যে দ্বিতীয় কর্ণাটিক যুদ্ধটা সেটা শুরু হয়েছিল ব্যাটেল অফ আম্বুর, অর্থাৎ আম্বুরের যুদ্ধের মাধ্যমে, এবং শেষ হয়েছিল ট্রিটি অফ পন্ডিচেরি, অর্থাৎ পন্ডিচেরি সন্ধির মাধ্যমে এটা শেষ হয়েছিল। থার্ড কর্ণাটিক ওয়ার। ব্যাটেল অফ বন্দিওয়াস 1760 ওয়াজ আ পার্ট অফ থার্ড কর্ণাটিক ওয়ার, অর্থাৎ তৃতীয় কর্ণাটিক যুদ্ধের একটা অংশ ছিল বন্দিবাসের যুদ্ধ। বন্দিবাসের যুদ্ধ কবে হয়? 1760 সাল। এটা অনেকবার আমাদের পরীক্ষাতে আসে যে বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল।
তখন উত্তরটা হবে 1760 সালে। ইট এন্ডেড উইথ ট্রিটি অফ প্যারিস, অর্থাৎ তৃতীয় কার্নাটিক ওয়ার যেটা হয়েছিল সেটা শেষ হয়েছিল প্যারিসের চুক্তির মাধ্যমে। ব্রিটিশ ফোর্সেস লেড বাই স্যার আরারকুট, অর্থাৎ তৃতীয় কার্নাটিক ওয়ারে ইংরেজদের হয়ে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তিনি হচ্ছেন স্যার আরারকুট। ইংরেজদের আগমনের ফলে বাংলাতে কি প্রভাব পড়ল? আমরা সবাই জানি যে বাংলাতে কি ভীষণ প্রভাব পড়েছিল, অর্থাৎ আমরা বলতে পারি যে ভারতের পুরো ইতিহাসটাই বদলে গিয়েছিল ইংরেজদের আগমনের ফলে। তো দেখে নেওয়া যাক কি কি প্রভাব পড়েছিল। ইন বেঙ্গল 1770 মুর্শিদ কুলি খান সার্ভড অ্যাজ দ্য ফার্স্ট নবাব অফ বেঙ্গল, অর্থাৎ 1717 সালে কি হয়, মুর্শিদ কুলি খান বাংলার প্রথম নবাব হন। ইন 1770 মুঘল এম্পায়ার ফারুকশিয়ার issued a golden firman ব্র্যাকেটে ম্যাগনা কার্টা অফ ট্রেড that allowed the British East India Company to trade freely in Bengal for a yearly payment of 3000 rupees, অর্থাৎ কি 1717 সালে মোগল সম্রাট ফারুকশিয়ার কী করলো, একটা ফরমান জারি করলো যেটাকে বলে গোল্ডেন ফরমান, অথবা আমরা বলতে পারি ম্যাগনা কার্টা অফ ট্রেড, অর্থাৎ বাণিজ্যের ক্ষেত্রে ম্যাগনা কার্টা। কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই কারণে যে দ্যাট অ্যালাউড দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু ট্রেড ফ্রিলি ইন বেঙ্গল ফর এ ইয়ারলি পেমেন্ট অফ 3000 রুপিস, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাতে বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে, অর্থাৎ বিনা শুল্কে নয়, স্বাধীনভাবে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশ স্বাধীনভাবে তাদের নিজের মতো করে তারা যেভাবে চায় সেইভাবে বাণিজ্য করতে পারবে। তার পরিবর্তে কী করতে হবে, তাদেরকে বার্ষিক 3000 টাকা দিতে হবে। তো এটা ছিল ফারুকশিয়ারের যে ফরমান, যাকে গোল্ডেন ফরমান বলা হয়, সেটার বিষয়বস্তু। এরপরে আসছে সিরাজউদ্দৌলা। আলীবর্দী খানের পরে আছে মুর্শিদ কুলি খান, কিন্তু মুর্শিদ কুলি খান বা আর যারা ছিল তাদেরকে আমরা খুব একটা পড়ি না, কারণ তারা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এরপরে আমরা চলে আসছি সোজা সিরাজউদ্দৌলার কাছে, অর্থাৎ সিরাজউদ্দৌলার সময় কি কি হয়েছিল। হি বিকেম দ্য নবাব আফটার আলীবর্দী খান ইন 1765, অর্থাৎ সিরাজউদ্দৌলা কি হয়, আলীবর্দী খানের মৃত্যুর পরে সে 1765 সালে বাংলা নবাব হয়। হি ওয়াজ দ্য লাস্ট সেলফ গভর্নিং নবাব অফ বেঙ্গল, অর্থাৎ সিরাজউদ্দৌলা কী ছিল, সিরাজউদ্দৌলা ছিল বাংলার শেষ শাসক যিনি কিনা নিজের মতো করে শাসন করেছিলেন। অর্থাৎ তারপরে আমরা জানি যে কীভাবে পলাশির যুদ্ধ হয়, কীভাবে মির্জাফর, তারপরে মীর কাসিম, আবার মির্জাফর সিংহাসনে বসে, কিন্তু তাদের কোনো ক্ষমতা ছিল না, ইংরেজরা যা বলতো তারা সেটাই মানত। তো এরপরে আমরা আসবো সিরাজ ক্যাপচার্ড দ্য ফোর্ট উইলিয়াম আফটার দ্য ব্রিটিশ টু স্টপ ফর্টিফাইং ইট, অর্থাৎ কি সিরাজউদ্দৌলা কী করে, কলকাতাতে ইংরেজরা একটা দুর্গ তৈরি করছিল, যে দুর্গটার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম। তো সিরাজ কী করে, সেটাকে বন্ধ করার জন্য নির্দেশ দেয় ইংরেজদেরকে, কিন্তু ইংরেজরা সেটা বন্ধ করে না। এর ফলে কী হয়, সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়ামকে দখল করে নেয়। তো বিভিন্ন কারণে সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের একটা মতানৈক্য তৈরি হয়েছিল, একটা বিরোধ তৈরি হয়েছিল। যেমন সিরাজউদ্দৌলা যখন নবাব হয়, সবাই সিরাজউদ্দৌলাকে উপঢৌকন পাঠিয়েছিল, কিন্তু ব্রিটিশরা পাঠায়নি। তারপরে সিরাজের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করত, ইংরেজরা তাদেরকে সাহায্য করত। ফোর্ট উইলিয়াম, সিরাজউদ্দৌলা ইংরেজদেরকে বলে যে ফোর্ট উইলিয়াম তোমরা দুর্গ তৈরি করবে না,
তো ইংরেজরা সেটা শোনেনি। তো বিভিন্ন কারণে ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলার একটা মতের পার্থক্য হয়। তো যার ফল কি হয়, 1757 সালের পলাশীর যুদ্ধ। তারপরে সম্পূর্ণ ভারতের ইতিহাসটা পরিবর্তন হয়ে যায়। ট্রিটি অব আলীনগর কি বলছে? সাইন্ড বিটুইন সিরাজউদ্দৌলা অ্যান্ড দ্য ব্রিটিশার্স 1775, অর্থাৎ আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1757 সালে সিরাজউদ্দৌলা এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। এরপরে আমরা আসবো ব্যাটেল অফ প্লাসি, অর্থাৎ পলাশীর যুদ্ধ সম্বন্ধে। ইট ওয়াজ ফট বিটুইন দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোর্স লেড বাই রবার্ট ক্লাইভ অ্যান্ড সিরাজউদ্দৌলা। তাদের পলাশীর যুদ্ধ যখন হয়, সেই যুদ্ধটা হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদেরকে নেতৃত্ব দিচ্ছিল রবার্ট ক্লাইভ এবং বাংলার নবাব তখন ছিল সিরাজউদ্দৌলা। এই দুজনের মধ্যে পলাশীর যুদ্ধটা হয়। 1775 23 জুন ওয়েডনেসডে, অর্থাৎ পলাশীর যুদ্ধটা হয়েছিল 1757 সালের 23 জুন বুধবার। মির্জাফর ওয়াজ মিলিটারি কমান্ডার, অর্থাৎ পলাশীর যুদ্ধের সময় মির্জাফর ছিল মিলিটারি কমান্ডার, অর্থাৎ যে সেনা, সেই সেনার প্রধান ছিল মির্জাফর, যে কিনা সেনাদেরকে নেতৃত্ব দেবে যে কীভাবে যুদ্ধটা পরিচালনা করা হবে সেটা। সিরাজ ওয়াজ কিল্ড ফোর্সেস লেড বাই মীর মদন, অর্থাৎ কি সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। সিরাজউদ্দৌলা মারা যায়, কে হত্যা করে? ফোর্সেস লেড বাই মীর মদন, অর্থাৎ মির্জাফরের ছেলে মীর মদন যে সৈন্যটাকে নেতৃত্ব দিচ্ছিল, সেই সৈন্যের হাতে সিরাজউদ্দৌলা মারা যায়, অর্থাৎ তাকে হত্যা করা হয়। মির্জাফর মেড নিউ পাপেট নবাব অফ বেঙ্গল, অর্থাৎ মির্জাফরের যেটা ইচ্ছা ছিল বহুদিন ধরে যে সে বাংলার নবাব হবে, তো তার সেই ইচ্ছাটা পূরণ হয়। মির্জাফরকে বাংলার নবাব করা হয়, কিন্তু মির্জাফরের কোনো ক্ষমতা ছিল না, অর্থাৎ মির্জাফর ছিল একটা পুতুল নবাব। ইংরেজরা যেটা বলতো মির্জাফরকে সেটাই করতে হতো, তার নিজস্ব কোনো ক্ষমতা ছিল না। মুঘল এম্পায়ার আলমগীর টু, অর্থাৎ যখন পলাশীর যুদ্ধ হয় তখন মুঘল শাসক ছিল দ্বিতীয় আলমগীর। মীর কাসিম son of law of Mirzafar shifted the capital from মুর্শিদাবাদ টু মুঙ্গের, অর্থাৎ মীর কাসিম যিনি ছিল মির্জাফরের জামাই, সে কী করলো? সে রাজধানীকে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করলো। মীর কাসিম চিন্তা করলো যে যদি আমি ইংরেজদের কথাই চলি তাহলে আমার নিজের কোনো ইচ্ছা থাকবে না, অর্থাৎ আমি নিজের ইচ্ছাতে কোনো কাজ করতে পারবো না, ইংরেজরা যেটা বলবে আমাকে সেটাই করতে হবে। তো তিনি কি করলেন? তিনি ইংরেজদের সঙ্গে একটুখানি দূরত্ব বজায় রাখতে চাইলেন। সেই কারণে কি করলেন? তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করলেন এবং ফারুক সিরাজ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে দস্তক ব্যবহারের অনুমতি দিয়েছিল, মীর কাসিম কী করলেন? সেই দস্তকের ব্যবহারটা বন্ধ করে দিলেন। তো মীর কাসিম ইংরেজদেরকে সেইভাবে কোনোদিনই পছন্দ করতেন না। তো তিনি চাইলেন যে ইংরেজদেরকে আমরা কিভাবে সরাতে পারবো, কারণ ইংরেজরা থাকলে আমাদের উপকার তো হবেই না, বরং ক্ষতি হবে। তো সেই কারণে তিনি ইংরেজদের সরানোর পরিকল্পনা করলেন। কাদের সঙ্গে করলেন? তিনি করলেন সেই সময় যে মুঘল সম্রাট ছিল, অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ, তার সঙ্গে ছিল অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মীর কাসিম। এই তিনজন মিলিতভাবে পরিকল্পনা করলেন এবং ইনারা মনে করলেন যে আমরা ইংরেজদের সঙ্গে যুদ্ধ করব এবং ইংরেজরা যুদ্ধে পরাজিত হলে আমরা ইংরেজদেরকে এখান থেকে চলে যেতে বলব। তো তার ফলস্বরূপই হয় কি বক্সারের যুদ্ধ, ব্যাটেল অফ বক্সার। কত সালে হয়? 1764, অর্থাৎ 1764 সালে হয় বক্সারের যুদ্ধ। কাদের কাদের মধ্যে হয়েছিল?
সেটা হয়েছিল যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার সঙ্গে ছিল মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম, তার সাথে ছিল ঢাকার অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মীর কাসিম। এই তিনজনের মিলিত বাহিনীর বিরুদ্ধে ছিল কে? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এখানে সেটাই বলছে, ব্রিটিশার্স ওন দ্য ব্যাটেল লেড বাই হেক্টর মুনরো। অর্থাৎ ইংরেজরা কী করেছিল, এই বক্সারের যুদ্ধতে জয়লাভ করেছিল এবং ইংরেজদের হয়ে যে সেনাদেরকে নেতৃত্ব দিচ্ছিল তার নাম হচ্ছে হেক্টর মুনরো। Treaty of Allahabad was signed in 1765 between Sujauddaula, Nawab of Awadh, Mughal Emperor Shah Alam II and Robert Clive। অর্থাৎ 1765 সালে কি হয়? 1765 সালে এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হয়। কাদের কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? যেহেতু হেরে গিয়েছিল এদের মিলিত বাহিনী, সেই কারণে কি হয়, এদের মধ্যে একটা সন্ধি স্বাক্ষরিত হয়, যার নাম হচ্ছে এলাহাবাদের সন্ধি। এটা হয়েছিল সুজাউদ্দৌলা, যে ছিল অযোধ্যার নবাব, মুঘল এম্পায়ার শাহ আলম II অর্থাৎ দ্বিতীয় শাহ আলম, এবং ইংরেজদের হয়েছিল রবার্ট ক্লাইভ। এদের মধ্যে এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হয়। এলাহাবাদ অ্যান্ড কারা ওয়ার হ্যান্ডেড ওভার টু মুঘল এম্পায়ার শাহ আলম II। অর্থাৎ এলাহাবাদের সন্ধিতে কি কি হয়েছিল, এর ফল কি ছিল, সেখানে বলছে কি যে এলাহাবাদ এবং কারা নামে যে দুটো প্রদেশ ছিল, সেই দুটো প্রদেশ কি করা হয়? হ্যান্ডেড ওভার টু মুঘল এম্পায়ার শাহ আলম II। অর্থাৎ সেই দুটো মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে হস্তান্তরিত করা হয়। নবাব পেড রেটস 50 লাখ টু দ্য ব্রিটিশ অ্যাজ ওয়ার ইন্ডিমেন্টরি। অর্থাৎ নবাব অর্থাৎ দ্বিতীয় শাহ আলমকে কী করতে হবে? 50 লক্ষ টাকা দিতে হবে টু দ্য ব্রিটিশার্স অ্যাজ ওয়ার ইন্ডেমনিটি। অর্থাৎ যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে সম্রাটকে 50 লক্ষ টাকা দিতে হবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। অর্থাৎ আমরা এটা চিন্তা করতেই পারি সেই সময় 50 লক্ষ টাকা মানে কত পরিমাণ টাকা হতে পারে। দেওয়ানি ব্র্যাকেটে হচ্ছে রেভিনিউ রাইটস অফ বেঙ্গল, বিহার অ্যান্ড ওড়িশা were given to the company in return of an annual rates 26 lakh। অর্থাৎ কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দেওয়া হলো। দেওয়ানিটা কি? দেওয়ানিটা হচ্ছে রেভিনিউ রাইটস অর্থাৎ রাজস্ব সংগ্রহের অধিকার দেওয়া হলো। কোথায় কোথায়কার? সেটা হচ্ছে বাংলা, বিহার এবং ওড়িশা, এই তিনটে জায়গার রাজস্ব ইংরেজরা সংগ্রহ করতে পারবে। এবং কি, ইন রিটার্ন অফ অ্যানুয়াল 26 লাখ, অর্থাৎ বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে এরা বাংলা, বিহার এবং ওড়িশাতে রাজস্ব সংগ্রহ করতে পারবে। এটাই ছিল দেওয়ানি। মির্জাফর মেড দ্য নবাব এগেন। অর্থাৎ কী করা হয়? মির্জাফরকে পুনরায় বাংলার নবাব হিসেবে নিযুক্ত করা হয়। ডুয়াল গভর্নমেন্ট স্টার্টেড ইন বেঙ্গল। অর্থাৎ কি, বাংলাতে কি হয়? দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়। দ্বৈত শাসন ব্যবস্থাটা কি? দ্বৈত শাসন ব্যবস্থা হচ্ছে সামনে তো থাকবে বাংলার নবাব অর্থাৎ মির্জাফর, কিন্তু মির্জাফর কি করবে? প্রকৃতভাবে শাসন করবে না। মির্জাফরের পেছনে থাকবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজরা কি করবে? ইংরেজরা মির্জাফরকে যা যা করতে বলবে, যা যা নির্দেশ দেবে, মির্জাফর সেই অনুসারেই শাসন করবে। অর্থাৎ দেখা যাচ্ছে শাসনের নাম হচ্ছে মির্জাফর, কিন্তু অ্যাকচুয়ালি মির্জাফর শাসন করছে না, শাসন করছে ইংরেজরা। তো এটাকেই বলছে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম। ইংরেজদের আগমনের ফলে মহীশূরের কি অবস্থা হয়েছিল, অর্থাৎ মহীশূরের সঙ্গে ইংরেজদের সম্পর্ক কেমন ছিল? ইন মাইসোর কি বলছে? মাইসোর ওয়াজ আর্লিয়ার পার্ট অফ বিজয়নগর ডাইনাস্টি। অর্থাৎ মহীশূর ছিল প্রথম ভাগে বিজয়নগর বংশের একটি অংশ। অর্থাৎ আমরা যখন প্রাচীন ভারতের ইতিহাস পড়ব তখন আমরা বিজয়নগর সম্বন্ধে পড়ব, তখন আরও বিস্তারিতভাবে জানব। কিন্তু এখন আমরা এইটুকুই মনে রাখবো যে মহীশূর ছিল বিজয়নগর বংশের একটা অংশ।
আফটার ডিক্লাইন অফ বিজয়নগর ওদেয়ার ডাইনাস্টি ফাউন্ডেড ইটস রুল। অর্থাৎ কি বলছে, বিজয়নগর সাম্রাজ্যের পতনের পরে সেখানে কি হলো, উদিয়ার বংশ তাদের শাসন শুরু করলো। হায়দার আলী, who was a soldier of Udayyar dynasty, sat on the throne of Mysore. অর্থাৎ হায়দার আলী যে ছিল এই উদিয়ার বংশের একজন সৈনিক, সে কি করলো, সে শেষ পর্যন্ত মহীশূরের সিংহাসনে বসলো। এরপরে আমরা দেখব অ্যাংলো মাইসোর কনফ্লিক্ট, অর্থাৎ ইঙ্গো মহীশূর দ্বন্দ্ব, অর্থাৎ মহীশূর এবং ইংরেজদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল বা যে দ্বন্দ্ব হয়েছিল সেটা আমরা দেখব। ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার, প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ। প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ হয়েছিল 1767 থেকে 1769। ইট এন্ডেড উইথ দ্য ট্রিটি অফ মাদ্রাজ। অর্থাৎ প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ, এই সম্বন্ধে আমাদের খুব একটা বেশি কিছু পড়ার নেই, শুধু এটুকুই পড়বো যে প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ শেষ হয়েছিল মাদ্রাজের সন্ধির দ্বারা। সেকেন্ডে বলছে সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার, অর্থাৎ দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ। দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ হয়েছিল 1780 থেকে 1784। কি বলছে, হায়দার আলী ওয়াজ ডিফিটেড ইন দ্য ব্যাটেল অফ পোর্টো নোভো। অর্থাৎ হায়দার আলী কি হয়, হায়দার আলী হেরে যায়। কোন যুদ্ধে হেরে যায়, দ্য ব্যাটেল অফ পোর্টো নোভো, অর্থাৎ পোর্টো নোভোর যুদ্ধে হায়দার আলী হেরে যায়। ব্রিটিশ ফোর্সেস লেড বাই স্যার আয়ারকুট। অর্থাৎ এই পোর্টো নোভোর যুদ্ধে ইংরেজ সেনাবাহিনীকে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তিনি হচ্ছেন স্যার আয়ারকুট। আফটার দ্য ডেথ অফ হায়দার আলী, টিপু সুলতান স্যাট অন দ্য থ্রোন। অর্থাৎ হায়দার আলীর মৃত্যুর পরে হায়দার আলীর পুত্র টিপু সুলতান মহীশূরের সিংহাসনে বসে। ইট এন্ডেড উইথ ট্রিটি অফ ম্যাঙ্গালোর। অর্থাৎ এই যে দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ, এটা শেষ হয়েছিল ম্যাঙ্গালোরের সন্ধির দ্বারা। আপনারা কমেন্ট করে জানাবেন যে ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয়। থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার, অর্থাৎ তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল, 1789 থেকে 1792 সাল। কি বলা হয়েছে, লর্ড কর্নওয়ালিস মেড আ ট্রিপল অ্যালায়েন্স উইথ নিজাম অ্যান্ড মারাঠাস এগেনস্ট টিপু। অর্থাৎ লর্ড কর্নওয়ালিস কী করল, হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠাদের সঙ্গে টিপু সুলতানের বিরুদ্ধে একটা ত্রিশক্তি চুক্তি স্বাক্ষর করলো। কেন করলো, কারণ সেই সময় টিপু সুলতান খুব শক্তিশালী হয়ে উঠছিল, সেটা ভয় ছিল মারাঠা, নিজাম এবং ইংরেজদের জন্য। সেই কারণে এরা তিনজন মিলে টিপু সুলতানের বিরুদ্ধে একটা চুক্তি করলো এবং টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করার একটা সিদ্ধান্ত নিল। টিপু ডিফিটেড মেজর জেনারেল মিডোজ। অর্থাৎ টিপু সুলতান কী করলো, মেজর জেনারেল মিডোজকে পরাজিত করলো। আফটার হুইচ কর্নওয়ালিস হিমসেলফ অ্যাজিউমড দ্য কমান্ড অফ ব্রিটিশ আর্মি। তারপরে কি হলো, টিপু সুলতান যখন মিডোজকে পরাজিত করলো, তারপরে লর্ড কর্নওয়ালিস কী করলো, নিজেই ইংরেজ সেনাদেরকে নিজে থেকে নেতৃত্ব দিল। ইট এন্ডেড উইথ ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম। অর্থাৎ কি, তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ শেষ হয়েছিল শ্রীরঙ্গপত্তনম সন্ধির মাধ্যমে, যেটা হয়েছিল 1792 সালে। এরপরে চলে আসছি ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার, অর্থাৎ চতুর্থ ইঙ্গো মারাঠা যুদ্ধ, চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ। এটা হয়েছিল 1798 থেকে 1799 সাল। দ্য ওয়ার এগেনস্ট টিপু বিগান ইন 1799। অর্থাৎ টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় 1799 সালে। অ্যান্ড হি ওয়াজ ডিফিটেড ফার্স্ট টাইম বাই স্টুয়ার্ট। এবং টিপু সুলতান প্রথমবারের জন্য পরাজিত হন কার কাছে, স্টুয়ার্টের কাছে। অ্যান্ড অ্যাট সাদেসার, অর্থাৎ সাদেসারের কাছে
স্টুয়ার্টের কাছে টিপু সুলতান প্রথম পরাজিত হয়, অ্যান্ড দেন বাই জেনারেল হ্যারিস অ্যাট মাল ভ্যালি। এবং টিপু সুলতান দ্বিতীয়বারের জন্য পরাজিত হয় জেনারেল হ্যারিসের কাছে অ্যাট মাল ভ্যালিতে, অর্থাৎ মাল ভ্যালিতে জেনারেল হ্যারিসের কাছে দ্বিতীয়বারের জন্য, আর প্রথমবারের জন্য সেদেসারের কাছে স্টুয়ার্টের কাছে পরাজিত হয় টিপু সুলতান। ব্রিটিশার্স ক্যাপচার্ড শ্রীরঙ্গপট্টনম অন 4th May 1799। অর্থাৎ ইংরেজরা কী করলো, ইংরেজরা টিপু সুলতানের যে রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম, সেই শ্রীরঙ্গপত্তনমকে দখল করে নিল 4 May 1799 সালে। টিপু ডায়েড ডিফেন্ডিং হিজ ক্যাপিটাল। অর্থাৎ টিপু সুলতান তার রাজধানীকে রক্ষা করতে গিয়ে প্রাণ দেন। ইন পাঞ্জাব, অর্থাৎ এরপরে দেখব পাঞ্জাবে এর প্রভাব কী হয়েছিল। মহারাজা রঞ্জিত সিং ফ্রম সুকরচাকিয়া মিসল সাইন্ড ট্রিটি অফ অমৃতসর 1809 উইথ ব্রিটিশ অ্যান্ড ডিক্লেয়ার্ড সুতলেজ রিভার অ্যাজ বাউন্ডারি বিটুইন ব্রিটিশ অ্যান্ড শিখ কিংডম। অর্থাৎ কী বলছে, মহারাজা রঞ্জিত সিং যিনি ছিলেন সুকরচাকিয়া মিসল থেকে, এটা পরীক্ষায় বারবার আসে যে মহারাজা রঞ্জিত সিং কোন মিসলের অন্তর্গত ছিল, তার উত্তর হবে সুকরচাকিয়া মিসল। সাইন ট্রিটি অফ অমৃতসর ইন 1809। অর্থাৎ মহারাজা রঞ্জিত সিং অমৃতসরের সন্ধি স্বাক্ষর করেছিলেন 1809 সালে। অ্যান্ড ডিক্লেয়ার্ড সুতলেজ রিভার অ্যাজ বাউন্ডারি বিটুইন ব্রিটিশ অ্যান্ড শিখ কিংডম। এবং এই অমৃতসরের সন্ধিতে বলা হয় যে শতদ্রু নদী যেটা থাকবে সেটা হবে ব্রিটিশ এবং শিখদের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের সীমানা। এরপরে চলে আসছি ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার, অর্থাৎ প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয়েছিল 1845 সালে। ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার স্টার্টেড ডিউরিং দ্য রেজিন অফ দলীপ সিং। অর্থাৎ প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ শুরু হয় মহারাজা দলীপ সিংয়ের সময়। ট্রিটি অফ লাহোর অ্যান্ড ট্রিটি অফ ভৈরওয়াল ওয়ার সাইন্ড বিটুইন দলীপ সিং অ্যান্ড ব্রিটিশার্স। অর্থাৎ লাহোরের সন্ধি স্বাক্ষরিত হয়, কারণ সেই সময় লাহোর ছিল রাজধানী। আর ট্রিটি অফ ভৈরওয়ালের সন্ধি স্বাক্ষরিত হয় কার মধ্যে, দলীপ সিং আর ইংরেজদের মধ্যে। সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার, দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ হয়েছিল 1848 সালে। মহারাজা দলীপ সিং ওয়াজ ক্যাপচার্ড। অর্থাৎ মহারাজা দলীপ সিংকে কী করা হয়, গ্রেপ্তার করে নেওয়া হয়। কোহিনুর ডায়মন্ড ওয়াজ স্টোলেন। অর্থাৎ এই সময় কি হয়, ভারতের যে কোহিনুর হীরা ছিল সেই কোহিনুর হীরা চুরি হয়ে যায়। লর্ড ডালহৌসি ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। অর্থাৎ সেই সময় ভারতের যে গভর্নর জেনারেল ছিল সে হচ্ছে লর্ড ডালহৌসি। ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, অর্থাৎ প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল 1755 থেকে 1782। দ্য ওয়ার স্টার্টেড উইথ দ্য ট্রিটি অফ সুরাট। অর্থাৎ প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ এটা শুরু হয়েছিল সুরাটের সন্ধির মাধ্যমে, অর্থাৎ সুরাটের সন্ধি ছিল এই যুদ্ধের সূত্রপাত। অন 1755 সালে অ্যান্ড এন্ডেড উইথ ট্রিটি অফ সলবাই 1782। এবং এই প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ শেষ হয় সলবাই সন্ধির মাধ্যমে 1882 সালে। সাবসিডারি অ্যালায়েন্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাই লর্ড ওয়েলেসলি। অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতি এটা প্রথম শুরু করে কে, লর্ড ওয়েলেসলি। সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল 1803 থেকে 1805 সালে। ট্রিটি অফ বেসিন ওয়াজ সাইন্ড বাই পেশোয়া বাজিরাও টু উইথ দ্য ব্রিটিশ। অর্থাৎ বেসিনের সন্ধি
বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কার কার মধ্যে? পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ব্রিটিশদের মধ্যে। থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল 1817 থেকে 1818 সালে। লর্ড ওয়ারেন হেস্টিংস ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল ছিল লর্ড ওয়ারেন হেস্টিংস। ফার্স্ট অ্যাংলো বার্মা ওয়ার, প্রথম ইঙ্গো বার্মা যুদ্ধ হয়েছিল 1824 থেকে 1826। ইট এন্ডেড উইথ ট্রিটি অফ ইয়ান্দাবু 1826, অর্থাৎ প্রথম ইঙ্গো বার্মা যুদ্ধ শেষ হয়েছিল ইয়ান্দাবুর সন্ধির মাধ্যমে, যেটা হয়েছিল 1826 সালে। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও অনেকবার অনেক পরীক্ষাতে এসেছে যে ইয়ান্দাবু সন্ধি কবে হয়েছে। সেকেন্ড অ্যাংলো বার্মা ওয়ার, দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধ, যেটি হয়েছিল 1852 থেকে 1853 সালে। ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ার, প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ হয়েছিল 1839 থেকে 42 সালে। দোস্ত মোহাম্মদ খান দ্য আফগান রুলার ডিথ্রোন অ্যান্ড শাহ সুজা ওয়াজ প্লেসড, অর্থাৎ প্রথম ইঙ্গো আফগান যুদ্ধের সময় কি করা হয়? দোস্ত মোহাম্মদ খানকে, যিনি ছিলেন আফগানের শাসক, তাকে সিংহাসনচ্যুত করা হয় এবং তার জায়গায় বসানো হয় শাহ সুজাকে। দ্য ওয়ার টুক প্লেস ডিউরিং দ্য টেনিয়ার অফ লর্ড অকল্যান্ড, অর্থাৎ প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ যেটা হয়েছিল সেটা কার সময় হয়েছিল? সেটা হয়েছিল লর্ড অকল্যান্ডের সময়। জন লরেন্স implemented policy of masterly inactivity towards Afghan ruler during his time, অর্থাৎ জন লরেন্স তিনি কি করেছিলেন? তিনি গ্রহণ করেছিলেন পলিসি অফ মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ বিচক্ষণ উদাসীনতার নীতি। কাদের প্রতি? টুয়ার্ডস আফগান রুলার ডিউরিং হিজ টাইম, তার সময়। এই প্রশ্নটাও অনেক সময় পরীক্ষাতে আসে যে বিচক্ষণ নিরপেক্ষতা নীতি এটা কে গ্রহণ করেছিলেন? তাহলে উত্তরটা হবে জন লরেন্স। সেকেন্ড অ্যাংলো আফগান ওয়ার, দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ হয়েছিল 1878 থেকে 1880 সালে। ট্রিটি অফ গন্ডোমার্ক ওয়াজ সাইন্ড বাই ইয়াকুব খান, অর্থাৎ এই যুদ্ধে কি হয়েছিল? ট্রিটি অফ গন্ডোমার্ক, গন্ডোমার্কের সন্ধি ওয়াজ সাইন্ড বাই ইয়াকুব খান, গন্ডোমার্কের সন্ধি স্বাক্ষরিত করেছিল ইয়াকুব খান। লর্ড লিটন ওয়াজ দ্য ভাইসরয়, সেই সময় ভারতের ভাইসরয় ছিল লর্ড লিটন। অ্যাংলো নেপাল ওয়ার, ইঙ্গো নেপাল যুদ্ধ হয়েছিল 1814 থেকে 1816। ট্রিটি অফ সাগৌলি ওয়াজ সাইন্ড ইন 1850, অর্থাৎ সগৌলি সন্ধি স্বাক্ষরিত হয় ইংরেজদের মধ্যে এবং নেপালিদের মধ্যে 1815 সালে। বাট গোর্খাস ডিড নট র্যাটিফাইড ইট, কিন্তু গোর্খারা, অর্থাৎ নেপালে যারা থাকে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলের মানুষদেরকে আমরা অনেক সময় গোর্খা বলে থাকি। তো গোর্খারা কি করে? গোর্খারা এই সন্ধি সত্যকে মেনে নেয়নি, কিন্তু ইন 1816 দে অ্যাকসেপ্টেড দ্য ট্রিটি, কিন্তু 1816 সালে কি করে? তারা এই সন্ধিটা গ্রহণ করে, অর্থাৎ মেনে নেয়। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরের দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ততদিন সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।